আচ্ছা, আজ আমরা শিখব কি সূচকের নিয়মাবলী। ক্লাস 9 চ্যাপ্টার 2, ক্লাস 9-এর চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী, কি তাই তো? আচ্ছা, তাহলে সূচক কি? সূচক কি জানার আগে আমরা আগে দুটো জিনিস আমরা আগে জানবো। আমরা এরকম করে আমরা অনেক সময় আমরা অনেক কিছু লিখেছি, 2x 3x 7x লিখেছি, এরকম করে আমরা অনেক কিছু লিখেছি। হ্যাঁ, তো এরকম করে আমরা যে 2x 7x 13x তারপর আরও আমরা এক্সের সাথে কোনো কিছু একটা পূর্ণ সংখ্যা আমরা লিখেছিলাম, কি তাই তো? তো এই যে আমরা যে এক্সের সাথে বিভিন্ন জিনিস আমরা যে লিখছিলাম, গুণ করে হোক যাই করে হোক, তো আমরা এইখানে এই যে আমরা যে 13x লিখেছি, এই 13x এর মধ্যে থেকে এক্সকে বলা হয় চল, এক্সকে বলা হয় চল। হ্যাঁ, ইংরেজিতে বলে ভ্যারিজ। ভ্যারিজ মানে যে যার মান নির্ধারিত নয়। এই চলটার অর্থটা কি? যে নির্ধারিত কোনো মান নেই, নির্ধারিত কোনো মান নেই, ঠিক আছে? এর কোনো নির্ধারিত মান নেই, মানে এর মান 0 হতে পারে, এর মান 1 হতে পারে, এর মান 2 হতে পারে, এর মান 3 হতে পারে, 4, যা ইচ্ছে তাই হতে পারে। কিন্তু এর মান কিন্তু আমরা কিন্তু জানি না, মানে এর মানটা বিভিন্ন ধরনের চেঞ্জ হতে পারে। উল্টো দিকে আমরা যদি 13কে ধরি, তো 13কে আমরা বলি সহগ। কি বলি? সহগ। একে একে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। কি বলা হয় ইংরেজিতে? কোএফিসিয়েন্ট। এই যে সহগ বা কোএফিসিয়েন্টের একটা গুণ খুব ভালো, এটা আমাদের কখনো চেঞ্জ হয় না। 13 কখনো চেঞ্জ হয়ে 14 হবে কি? হবে না। 13কে চেঞ্জ করতে গেলে পরে 13-এর সাথে কোনো কিছু আমাকে করতে হবে, আমাকে করতে হবে। সেটা আমি যোগ করে 14 আনতে পারি, কিংবা আমি 13-এর সাথে 15 যোগ করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে 14 আনতে পারি। মানে আমার কাছে যেই সংখ্যাটা আছে 13, সেটাকে আমি কখনোই কোনো মতে আমরা চেঞ্জ করতে পারি না। যদি চেঞ্জ না করতে পারি তাহলে সেটা হয়ে গেল ফিক্সড। হ্যাঁ, যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে সেটা হয়ে গেল আমাদের ফিক্সড, যাকে আমরা বলি সহগ বা কোএফিসিয়েন্ট। এটাকে আবার আমরা বলি কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক, এটাকে আমরা বলি ধ্রুবক। ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট। ধ্রুবক কেন? ধ্রুবক আমরা ঠিক তাকেই বলি যাকে আমরা পরিবর্তন করতে পারি না। ধ্রুবক আমরা তাকে বলি যাকে আমরা পরিবর্তন করতে পারি না, ঠিক আছে? তাহলে যখন আমরা ধ্রুবক পরিবর্তন করতে পারি না, তাহলে আমরা একটু আগে আমরা বললাম যে আমরা কোনো মতেই আমরা 13কে 14 করতে পারি না। এবারে আমরা এই যে 9-এ উঠতে উঠতে আমরা অনেক কিছু আমরা শিখেছিলাম। কীরকম অনেক কিছু শিখেছিলাম? আমরা কিছু কিছু সূত্র শিখেছি। কীরকম সূত্র শিখেছি স্যার? সূত্র আমরা এরকম শিখেছি যে সমীকরণ দেখে দেখে কখনো আমরা এক্সের মাথায় 2 দেখেছি, কখনো আমরা এক্সের মাথায় 3 দেখেছি, আবার কখনো আমরা এক্সের মাথায় দেখেছি 4। কখনো এক্সের মাথায় 2 দেখেছি, কখনো এক্সের মাথায় আমরা 3 দেখেছি, আবার কখনো আমরা এক্সের মাথায় দেখেছি 4। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখছি। এক হচ্ছে তো এক্স, তো যেরকম আমরা এক্স লিখি সেরকমই আছে, কিন্তু মাথার উপরে একটা সংখ্যা উঠে গেছে। সেটাকে আমরা এই যে 9-এ উঠতে উঠতে আমরা ওই স্কোয়ারের সূত্র, কিউবের সূত্র, এগুলো আমাদের পড়তে পড়তে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে যে না, এটাকে স্কোয়ার বলে, ওটাকে শুধুমাত্র কিউব বলে, ওটাকে টু দি পাওয়ার 4 বলা হয়। এরকম আমাদের এখন অঙ্কগুলো করতে করতে আমরা এগুলো বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু প্রথমবারে আমরা যখন দেখি তখন তো আমরা তো ভাবি যে এক্স এর মাথায় 2 উঠলো কি করে। এতদিন পর্যন্ত তো আমরা জানতাম যে যতগুলো সহগ বসে বা যতগুলো ধ্রুবক বসে সবকটা আগে বসে। হ্যাঁ, তো হঠাৎ করে সেটা মাথায় উঠে গেল কি করে তাহলে?
তো এই যে মাথায় উঠে গেল এক্স এর, এই মাথায় উঠে যাওয়াটারও একটা নাম আছে। এই মাথায় উঠে যাওয়া এক্স এর, যেটা মাথায় উঠে গেছে, তাকে আমরা বলি সূচক। সূচক এর ইংরেজি হচ্ছে ইন্ডেক্স। এটাকে অনেকে ইন্ডেক্স বলে, অনেকে ইন্ডিসেস বলে। হ্যাঁ, আর এই যে সূচক, এটাকে আর একটা ভাষায় বলা হয় ঘাত। ঘাত একে, সেক্ষেত্রে এর ইংরেজি হচ্ছে পাওয়ার। সেক্ষেত্রে এর ইংরেজি কি? পাওয়ার। তো এই যে পাওয়ার বা ঘাত কিংবা সূচক আমরা যাই বলি না কেন, এটাকে আমরা এই নামেই রাখি। হ্যাঁ, তাহলে এটাকে যখন আমরা বলি, এটাকে যখন আমরা উচ্চারণ করি, তখন আমরা কি বলি? যে হয় এক্স এর ঘাত 2, হ্যাঁ, কিংবা এটাকে আমরা বলি এক্স টু দি পাওয়ার 2। এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 2। এটাকে আমরা সহজ ভাষায় বলি এক্স স্কোয়ার। এখানে আমরা বলতে পারি তাই এক্স স্কোয়ার। কই আমরা এক্স টু দি পাওয়ার 4 তো আমরা তো মুখস্থ তো করিনি। এক্স টু দি পাওয়ার 4 কে কি বলে, কিংবা এক্স টু দি পাওয়ার 5 কে কি বলে, তখন আমরা যখন বলি তখন সেটাকে আমরা বলি এক্স টু দি পাওয়ার 4 কিংবা এক্স টু দি পাওয়ার 5 বলি। সেটাকে আমরা কখনো স্কোয়ার কিংবা কিউব এই নামে আমরা কিন্তু ডাকি না। এই নামেও ডাকা যায়, কিন্তু আমরা আমরা স্বাভাবিকভাবে আমরা ডাকি না। আর এই যে এইখানে নিচে আমাদের যে এক্স আছে, এই এক্স কে বলা হয় নিধান। কি বলা হয়? নিধান। এর ইংরেজি হচ্ছে বেস। এইবারে বেসের স্বাভাবিক অর্থ হচ্ছে ভিত্তি। ভিত্তি মানে 2, ওটা আমরা 2 যখন মাথার উপরে থাকছে তখন আমরা তাকে কি বলছি? পাওয়ার বলছি। তো 2টা তো কারোর তো মাথায় আছে, তো সেই মাথায় যার থাকছে সেই জন্য তাকে আমরা বলছি বেস। তাহলে এটার ক্ষেত্রে আমাদের বেস কি? বেস হচ্ছে এক্স, আর মাথায় পাওয়ার কি? মাথায় পাওয়ার হচ্ছে 2। হ্যাঁ, তাহলে একটার মাথায় যখন পাওয়ার যখন 2 আর বেস যখন এক্স, তখনই আমরা এটাকে বলছি এক্স টু দি পাওয়ার 2, যেটাকে আমরা সোজা সহজ ভাষায় বলি এক্স স্কোয়ার। হ্যাঁ, এবারে আমরা আসি যে যখন এবারে আমরা কিছু কিছু জিনিস আমরা এবারে দেখব। কিরকম কিছু কিছু জিনিস দেখব? সূচকের কিছু কিছু নিয়ম দেখব। হ্যাঁ, সূচকের আমরা কিছু কিছু এবারে আমরা নিয়ম দেব। কিরকম নিয়ম স্যার? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরকম ধরনের। তো সূচকের ক্ষেত্রে যোগ তো আর ওইরকম ভাবে তো আর যোগ হয় না। আমরা যোগ, ভাগ, বিয়োগের আমরা হচ্ছে নিয়মটা দেখে নিই তাহলে। এবারে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে থেকেও আমরা কিছু কিছু জিনিস আমরা করে এসেছি এইটে। কিরকম কিছু কিছু জিনিস করে এসেছি? আমরা ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা অঙ্ক যখন করছিলাম তখন আমরা অনেক সময় করেছি যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 8। তখন আমরা একে যখন ভাঙছিলাম তখন আমরা ভাঙছিলাম এক্স টু দি পাওয়ার 4 তার মাথায় 2 বিয়োগ ওয়াই টু দি পাওয়ার 4 তার মাথায় 2, এরকম করে আমরা আমরা হচ্ছে লিখছিলাম। তো এইগুলা হচ্ছে নিয়ম কিছু কিছু। তো সেই আমরা তাহলে সেই নিয়মগুলো দেখি সূচকের। তো এখন আমরা দেখি সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী কিরকম স্যার? প্রথমে আসি গুণ। প্রথমে আসি গুণের নিয়মে। গুণের নিয়মে কি? আমি এখন দুটো এক্স মানে দুটো ইন্ডিসেসের মধ্যে আমরা গুণ করছি। কিরকম গুণ করছি? ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এম, হ্যাঁ, আর একটা সংখ্যা আমি ধরে নিলাম এক্স টু দি পাওয়ার এন।
আমি এম এরও মান জানি না, আমি এন এরও মান জানি না। এম এর মান 20ও হতে পারে, এন এর মান 100, 150, শূন্যও হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে। তাহলে আমি এক্স টু দি পাওয়ার এম একটা লিখেছি, আর একটা এক্স টু দি পাওয়ার এন লিখেছি। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন লিখেছি, এই দুটোর মান আমি বিন্দুমাত্র জানি না। তাহলে যেহেতু আমি এই দুটোর মান জানি না, তাহলে এখন আমরা এদের দুটোর মধ্যে এখন আমরা গুণ করব। তাহলে এদের মধ্যে গুণ, এদের মধ্যে গুণ, এর মধ্যে যখন গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন। তাহলে দুটো যখন একই ধরনের যখন বেস হয়ে যায়, আমি কি বললাম যে এক্স এর মাথায় এম, মাথারটাকে আমরা কি বলি পাওয়ার, আর নিচেরটাকে আমরা কি বলছিলাম বেস। তাহলে মাথায় যেটা থাকছিল সেটাকে আমরা বলছিলাম পাওয়ার, আর মাথায় যেটা থাকে তাকে আমরা বলছিলাম পাওয়ার, আর নিচে যেটা থাকে তাকে আমরা বলছিলাম বেস। তাহলে যদি আমাদের যদি এরকম যদি থাকে কোনো সময়, হ্যাঁ, তাহলে এখানেও আমরা এক্স টু দি, আমরা এখানেও বলবো 7 টু দি পাওয়ার এক্স, এইখানে এক্সটা হয়ে গেল পাওয়ার আর 7টা হয়ে গেল বেস। মাথায় যদি থাকে তাহলে তাকে আমরা সব সময় বলবো পাওয়ার, সেটা যাই থেকে যাক, যাই থাকুক, আর যার মাথার উপরে থাকবে তাকে আমরা বলবো বেস। তাহলে এইখানে আমরা যখন দেখছি তখন একই ধরনের বেস হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, একই ধরনের বেস হয়ে যাচ্ছে, কিন্তু পাওয়ারটা আলাদা। তাহলে এখানে আমাদের ফার্স্ট কি হলো যে একই ধরনের বেস, একই বেস কিন্তু কি আলাদা, পাওয়ার আলাদা। একই বেস কিন্তু কি আলাদা, পাওয়ার আলাদা। যখন একই বেস আর পাওয়ার আলাদা হয়ে যাবে তখন তখন তাদের মধ্যে গুণ হলে, তখন তাদের মধ্যে গুণ করলে পরে, গুণ করলে কি হয়ে যায় না, তো পাওয়ার দুটো যোগ হয়ে যায়। পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। মানে আমি এখানে তাহলে বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন দুটো আমাদের কাছে সংখ্যা আছে। তাহলে যার এক্স মানে আমাদের এইখানে যেটা বেস আছে সেটা হচ্ছে এক্স, তাহলে বেস দুটোই একই, দুটোর ক্ষেত্রে এক্স। তাহলে যখন বেস যখন এক হয়ে যাচ্ছে, শুধুমাত্র পাওয়ার দুটো আলাদা, এক্ষেত্রে যখন আমরা গুণ করব তখন এক্ষেত্রে গুণফলটা হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ বেস বেস থেকেই যাবে আর পাওয়ারদের যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যখন আমাদের বেস একই থাকে, কি একই থাকে, যখন আমাদের বেস একই থাকে আর পাওয়ার আলাদা হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। বেস একই থাকবে, বেস আমাদের এক্স ছিল, বেস এক্সই থাকবে, কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। উদাহরণ স্যার, উদাহরণ তাহলে আমরা একটা দেখি। উদাহরণ তাহলে আমরা একটা দেখি এটার, যে উদাহরণ স্যার কি কি হতে পারে। উদাহরণ, উদাহরণ তাহলে স্যার কি হবে, আমি একটা উদাহরণ ধরলাম 7 টু দি পাওয়ার 3 গুণ 7 টু দি পাওয়ার 2। আমি এখানে বেসটাকেও এক্স ধরে নিই, আর আমি এখানে পাওয়ারটাকেও কোনো এম এন রাখিনি। আমি বেসটাকেও একটা রূপ দিয়েছি, কি রূপ দিয়েছি, এক্স,
আর আমরা আমরা পাওয়ারটাকে আমরা লিখেছি 2 আর 3। হ্যাঁ, তাহলে আমাদের এখানে বেস 1 আছে, পাওয়ার আলাদা আছে। হ্যাঁ, বেস 1 পাওয়ার আলাদা। তাহলে বেস 1 আর পাওয়ার যখন আলাদা তখন আমরা কি বললাম যে বেস একই, একই বেস কিন্তু পাওয়ার আলাদা, তখন তাদের মধ্যে গুণ করলে পাওয়ার দুটো যোগ করবে, বেস একই থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে দুই জায়গাতেই 7 ছিল, তাহলে বেস 7 ছিল, 7 হয়ে গেল। আর আমাদের যে পাওয়ার দুটো ছিল সেই পাওয়ার দুটোর মধ্যে কি হয়ে যাবে, যোগ। তাহলে এখানে আমাদের 7 টু দি পাওয়ার কত হলো, 5। তাহলে আমাদের কি হলো, আমাদের এখানে 7 টু দি পাওয়ার 5। ঠিক উল্টো দিকে আমরা এখানে আমরা একটা গুণ দেখলাম, এবারে আমরা আসি একটা ভাগ দেখব। বেস একই না হলে পরে সেটা কখনোই এক হবে না। যদি আলাদা, তো কি বলে যে এটাকে, আচ্ছা কোন ক্ষেত্রে হবে না এটা দেখে নিন। আমরা তো এখানে আমরা তো দেখলাম যে আমাদের কোন ক্ষেত্রে হচ্ছে কি, তাই তো, কোন ক্ষেত্রে হবে না। ধরে নে হয়তো আছে 8 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 2, দুটো আলাদা আলাদা, বেস পাওয়ারও আলাদা, সেক্ষেত্রে আমাদের দুটোই আলাদা আলাদা, সেক্ষেত্রে আমাদের দুটোই আলাদা আলাদা। এক্ষেত্রে এটাকে এটাকে আমরা লিখবো 64 8 48 আর 32 512 গুণ 25। এটাকে এটার মান বসিয়ে দিলাম আর এখানে এটার মান বসিয়ে দিলাম। এবারে এর ক্ষেত্রে আর একটা কেস আছে। কিরকম কেস আছে, হয়তো আমার এরকম হয়ে গেল যে আলাদা আলাদা দুটো বেস কিন্তু পাওয়ার এক, আলাদা আলাদা দুটো বেস কিন্তু পাওয়ার এক। এটার ক্ষেত্রেও আবার আমরা পড়বো, এটা আমরা পরে আসবো। হ্যাঁ, এই কন্ডিশনটা আমরা পরে আসবো। এবারে আমরা আগে দেখি ভাগ। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাগ। ভাগের ক্ষেত্রে তাহলে স্যার কি হবে, আচ্ছা ভাগকে আমরা নরমালি আমরা ভগ্নাংশের আকারেও লিখি, মানে উপরে নিচে লব হর করেও লিখি, এরকম করেও লিখি। এরকম আমরা লেখাটা শিখেছিলাম কোথা থেকে, 3-4 থেকে ঐকিক নিয়মের অঙ্ক করার সময় থেকে। আমরা ঐকিক নিয়মের অঙ্কতে আমরা আমরা যখন করছিলাম তখন আমরা করছিলাম যে 15 জনে একটা কাজ না এই হ্যাঁ 15টি খেলনার দাম 75 টাকা হলে 10টি খেলনার দাম কত, তখন আমরা করছিলাম যে 75/15 গুণ 10। তাহলে এই যে এই ভাগটা, একটা খেলনার দাম তো এই ভাগটা, সেই ভাগটা তো আমরা তো ভাগ লিখি এইভাবে, কিন্তু সেটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখছিলাম, আমরা সেটাকে ভগ্নাংশের আকারে লিখছিলাম। তাই আমি বললাম যে আমরা ভাগকে আমরা অনেক সময় লিখি কি হিসাবে, না তো ভগ্নাংশ হিসাবে। তো যে কোনো ভগ্নাংশের লব আর হর থাকে। এবারে এখন থেকে আমরা ভাগ মানে আমরা কি হিসাবে লিখবো, ভগ্নাংশ হিসাবে। তাহলে আমরা এখানে করি ভাগ কিরকম, বেস 1 পাওয়ার আলাদা, বেস 1 পাওয়ার আলাদা। হ্যাঁ, তাহলে বেস একই এবং পাওয়ার আলাদা, বেস একই এবং পাওয়ারটা আলাদা আলাদা। তাহলে বেস একই আর যখন পাওয়ার আলাদা হয় তখন আমাদের মধ্যে তখন এদের মধ্যে কি হয়, যখন বেস 1 আর পাওয়ার আলাদা এদের মধ্যে ভাগ হলে, এদের মধ্যে করলে তখন আমাদের কি হয় যে না বেস একই থেকে যায়, বেস একটাই থেকে যায়, কিন্তু পাওয়ারদের মধ্যে বিয়োগ হয়ে যায়। পাওয়ারদের মধ্যে আমাদের কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। একটা কথা বলতে পারি
যে বেস যখন এক থাকে, পাওয়ার যখন আলাদা থাকে, তখন তাদের মধ্যে গুণ করে পাওয়া হয়। আর যখন আমরা ভাগ করি তখন আমাদের পাওয়ারের মধ্যে বিয়োগ হয়ে যায়। কিরকম স্যার? এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন। এটা যখন আমাদের হয়ে যায় তখন আমরা একে এইভাবে লিখি, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে আমরা এখানে লিখি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এম। হয়েছে? এটাকে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে স্যার ধরে নিলাম যে এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 3 আছে। এখানে আমাদের সেম বেস এক, কিন্তু পাওয়ারটা আলাদা। এক জায়গায় পাওয়ার আছে 5, আর এক জায়গায় পাওয়ার আছে 3, কিন্তু বেস দুটো একই, বেসে কি আছে 7, বেস একই। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি বললাম, যে যখন আমাদের বেস একই হয়ে যাবে কিন্তু পাওয়ারটা আলাদা হবে, তখন আমাদের কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হবে, 7 টু দি পাওয়ার 5 মাইনাস 3, অর্থাৎ 7 স্কোয়ার হলো। তাহলে আমাদের যখন বেস এক, পাওয়ার আলাদা, তখন যদি আমরা গুণ করি তখন পাওয়ারে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আর যখন আমরা ভাগ করি তখন আমাদের পাওয়ারে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। হয়েছে? আচ্ছা, এবারে এই যে আমরা যে এম মাইনাস এনটা লিখছি, এক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত আছে? এটার ক্ষেত্রে এম টু দি পাওয়ার এই এম গ্রেটার দেন এন হতে হবে। কেন এম গ্রেটার দেন এন হতে হবে আমি সেটা বলি। আচ্ছা, ধরে নে যে এম হয়তো এন এর থেকে হয়তো ছোট হয়ে গেল। কিরকম স্যার? এক্স টু দি এই 7 টু দি পাওয়ার 3 আছে, মাইনাস আছে, ভাগ আছে 7 টু দি পাওয়ার 7। এক্ষেত্রে 7 টু দি, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এইভাবে হচ্ছে। তাহলে এইখানে আমাদের 3 থেকে 7 বাদ যাবে তো, তাহলে 3 মাইনাস 7, এই বিয়োগ ফল কত, -4 তো। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষেত্রে যখন m মাইনাস এন হবে তখন সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এমটা এন এর থেকে বড় হতে হবে। যদি বড় না হয় সেক্ষেত্রে আমরা কি করব, ধরে নে হয়তো যে এনটা এন এর থেকে বড়, এনটা এম এর থেকে বড়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করব 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। এটা এবার আমরা কেন করব, আমি এইখানে আমি একটা লিখছি এ স্কোয়ার। হয়েছে? এ স্কোয়ার কে যদি আমরা 1 বাই করে লিখি, তাহলে এটাকে আমরা লিখি এ বা এ টু দি পাওয়ার -2। যদি আমরা কোনো ভগ্নাংশকে হয়ে যায়, কি চেঞ্জ হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা আমাদের ভগ্নাংশ আছে, ভগ্নাংশটাকে ধরে আমি যখন উল্টে দিব তখন এটার সাইনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এইটুকু একটা পার্সেন্ট যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা কেন চেঞ্জ হয় পরবর্তীকালে সেটাও জানবি, কিন্তু এখন আমাদের এইটুকু আপাতত জানলেই হবে। তাহলে এন গ্রেটার দেন এম হলে পরে সেক্ষেত্রে আমাদের কি হবে, 1 বাই এন মাইনাস এম। এবারে 1 বাই এন মাইনাস এম হওয়ার একটা সুবিধা তাহলে আমাদের কি হলো, এক্ষেত্রে আমাদের কি হয়েছিল যে 7 টু দি পাওয়ার -4 তো। হ্যাঁ, এইভাবে আমরা লিখি, কি লিখছি তাহলে 1 বাই এন মাইনাস এম বললাম। তাহলে এবারে দেখ এন এর মান 7, এন মাইনাস এম, তাহলে 7 মাইনাস 3 সমান কত এলো, 1 বাই 7 টু দি পাওয়ার 4। একটু বললাম যে ধরে ভগ্নাংশটাকে উল্টে দিলে পরে পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস। এই জন্য আমরা বললাম যে এন এর মান যখন এম এর মানের থেকে
কোথায়? এখানে না, এখানে -2 কে আমরা তো ধরে তো উল্টে দিলাম, উল্টে দেওয়ার কারণে মাইনাসটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যাবে। যদি নরমালি থাকে তাহলে তাকে নিচের ভগ্নাংশতে পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে পরে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে পরে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটু দেখব, সেটা হচ্ছে যদি একই ধরনের পাওয়ার হয়ে যায় কিন্তু বেস দুটো যদি আলাদা হয়ে যায়। না, বেস একই রেখে দিই এখন আপাতত। এবার আমরা লিখি যে পাওয়ারের মাথায় পাওয়ার, গুণ আর ভাগ আমরা দেখে ফেললাম। এবার আমরা চলে আসি পাওয়ারের মাথায় পাওয়ার, কিরকম স্যার? 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, যখন কোন সূচকের মাথায় আরো সূচক দেওয়া হয়, আরো থাকে সূচক, এটা হচ্ছে 3 নম্বর। যখন একটা সূচকের মাথায় আরো সূচক থাকে, কিরকম স্যার? এই একটা কন্ডিশন, আর এই একটা কন্ডিশন, দুটো আলাদা আলাদা কন্ডিশন। কিরকম স্যার? যখন আমাদের x⁴m তার পাওয়ার n থাকবে, x⁴m তার পাওয়ার n থাকবে, তখন আমাদের বেস যেটা ছিল সেটাই থেকে গেল, আর এই যে মাথার উপরে যে দুটো পাওয়ার আছে সেই পাওয়ার দুটোর মধ্যে গুণ হবে। কি হবে? পাওয়ার দুটোর মধ্যে গুণ হবে। এক্ষেত্রে বেস থেকেই যাবে, এক্ষেত্রে বেস থেকেই যাবে, আর পাওয়ারদের মধ্যে গুণ হবে। হয়েছে? তাহলে এটাকে আমরা একটা সমাধানে দেখি। তাহলে x⁴2 তার পাওয়ার 3। এবার আমরা তাহলে লিখি এখানে, তাহলে আমাদের কি হচ্ছে 2 × 3, মানে আমাদের হলো 2⁶ হয়েছে। এটা আমরা ভেঙেও করতে পারি, কিরকম ভেঙে করতে পারি? এটাকে আমরা ভেঙে করছি, 2 এর পাওয়ার 4 হয়ে গেল, 2 এর পাওয়ার 2 মানে তো 4, এখানে আমাদের এটা মানে হয়ে গেল 64, এর মানও 64 হয়েছে। এবারে এখানে আমরা যেটা লিখেছি যে x⁴m তার আবার পাওয়ারে আছে n, এইটা আর ওইটা দেখতে এক, দুটো আলাদা, এ আছে ব্র্যাকেটের মধ্যে, ও আছে ব্র্যাকেট ছাড়া। এটাকে যদি আমরা নরমালি এটাকে যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, তাহলে এটা আমাদের হচ্ছে x⁴2 এর মাথায় হচ্ছে 3, মানে এই যে 3টা আছে, এই 3টা হচ্ছে এর পাওয়ার, পাওয়ারের মাথায় পাওয়ার আছে। এই যে m এর মাথায় n, এর মানেটা হচ্ছে যে পাওয়ারের মাথায় পাওয়ার আছে। হ্যাঁ, কিরকম স্যার? এটা হচ্ছে সূচকের মাথায় আবার সূচক, আরো সূচক চাপছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা তাহলে কি করব? এক্ষেত্রে আমরা এইখানে আমরা তাহলে দেখি, তাহলে 2 এর মাথায় 3 মানে আমাদের কি হয়ে গেল 7⁸8। হ্যাঁ, এটা তাহলে মানটা চেঞ্জ হয়ে গেল। আবার উল্টো দিকে এটাকে আমি যখন এইভাবে করছিলাম তখন এখানে আমাদের কি হচ্ছিল যে 7⁴2 × 3 ছিল, তাহলে এইখানে আমাদের কি হচ্ছিল 7⁶। এটার আর এটার মধ্যে ডিফারেন্স এটাই। পাওয়ারের মাথায় পাওয়ার থাকবে তখন আমরা আগে পাওয়ারটাকে আমরা আগে সরাবো, ঠিক আছে। যখন পাওয়ারের মাথায় পাওয়ার থাকবে তখন
আমরা আগে পাওয়ারটা ভাঙবো, আগে পাওয়ার ভাঙবো। হ্যাঁ, তার উদাহরণ হচ্ছে এইটা 7 টু দি পাওয়ার 2, এই তার 2 এর মাথায় 3। তাহলে আগে আমরা, তাহলে এটা দেখতে ঠিক এরকম হলো x⁴m⁴n। তাহলে এটার ক্ষেত্রে আমি আমি তাহলে আমি আগে কি করছি, যে আগে আমি এটাকে এই 2 এর কিউবটার আমি আগে মানটা বের করলাম। তাহলে আমাদের এখানে আগে সলভ করতে হবে এইটা, এর মাথায় পাওয়ার, এই পাওয়ার আগে সলভ। হ্যাঁ, আগে সলভ করতে হবে। আজকের মতো আপাতত এইটুকুই থাক, এর পরের দিন আমরা বাকিটুকু দেখব সূচকেরই।